আবারও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামনে এলো মোহাম্মদপুর। ছিনতাইয়ের টাকা ফেরত আনতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন এক যুবক আর গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তারই বাবা। এই ঘটনায় জড়িতরা রাজনৈতিক ছত্রছায়ায় এসব করেছে দাবি পরিবারের। সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা। উদ্যানের ডি ব্লকের ৩ নম্বর সড়কের বাসার সামনে বিল্লাল হোসেন বাবু নামের এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করে পালাতে দেখা যায় কয়েকজনকে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বাবুর বাবা আবুল কাশেমকেও কোপায় দুর্বৃত্তরা। পরিবারের দাবি, বাবাকে বাঁচাতে গিয়েছিলেন বাবু। দুর্বৃত্তদের বাধা দিতে গেলে বাবা ছেলে দুজনকেই কুপিয়ে ফেলে রেখে যায় তারা। আমার জামাইয়ের যখন কোপ মারছে তখন আমার পোলায় যায় এরকম ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে তো আমার পোলার এই জায়গায় কোপটা দিচ্ছে। নোয়া গাড়ি নাকি হাইস গাড়ি দিয়া হঠাৎ অনেক লোক আসছে, ১০-১২ জন দাঁত আর আন্দা নাকি কি বলে। একজনে খবর কইছে যে তোমার বাবারে মারে, ও দৌড়ে এখানে গেছে। নিহতের পরিবার জানায়, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে রাজীব, রুবেল, মোহন, সবুজ সহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল। অভিযোগ আছে, আদাবর থানা যুবদলের ১০০ নং ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ সুজন ওরফে নাডা সুজন এই দলটির নেতা। এই রাজীবে আমার পোলারে কোপ মারছে, এই যে রাজীবে কোপ মারছে, আর এই যে রুবেল, মোহন ছিল, সুজন ছিল, সবুজ ছিল, নাডা সুজনের আন্ডারে আগে গ্যাং আছে। এটা সবুজটা দলে আর সুজনটা দলে পাইবেন। পরিবার জানায়, কয়েক মাস আগে নিহত বাবুর মামার কাছ থেকে ৮০,০০০ টাকা ছিনতাই করে নিয়ে যায় সবুজ ও তার দলের লোকজন। এ ঘটনায় একটি অভিযোগও দায়ের করা হয়। তখন সেই টাকা ফেরত চাইতে গিয়েই হামলার শিকার হয় আবুল কাশেম। মামা সিএনজি চালায় আসতেছিল, তো ওনার সাথে আবার টাকা ওই টাকা টান দিচ্ছে। তার কিছুদিন পরে মামলা করছে। ছিনতাই করার টাকা আমার ফেরত চাইছি, এই টাকা চাওয়ার কারণে এনাদেরকে আক্রমণ করেছে। ওনারে কোবাইছে, কোবানোর পরে উনি মামলা নিছে, অ্যাকশন নিছে। আমি মামলা দিছি, মামলার কাগজটাও আছে। আমি দারোগা পর্যন্ত কইছি যে ভাই আপনি আসামিটি ধরেন। দারোগা আমার কয় আসামি আপনারা ধইরা দেন, আমরা আসামি চালান করুন। পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের গ্রেফতারে কাজ করছেন তারা। আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত আমরা আরও কিছু ইস্যু নিয়ে কাজ করতেছি, হয়তো আরও কিছু ইস্যু আসবে। তো মেইনলি হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়েই তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল। আবুল কাশেম গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। এর আগে নিজের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন খালেদা জিয়া। নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আগে যে কিছুটা উন্নতি হয়েছে, তবে বাসায় ফিরতে সময় লাগবে বলে জানান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। গতকাল তার বেশ কিছু টেস্টও করানো হয়। রোববার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের। গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দর ঘিরে সাম্প্রতিক সময়ে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়েছে। এতে গতি এবং অনিবার্যতার নামে বৈধ উদ্বেগগুলিকে উপেক্ষা করা হয়েছে। আর এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেছেন, একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে দেশের ভবিষ্যৎকে বন্ধক রাখছে, যেখানে জনগণের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষাই করা হচ্ছে। তারেক রহমান আরও বলেন, জাতীয় জীবনকে গঠনকারী সিদ্ধান্তগুলি জনগণের কাছে দায়বদ্ধ সরকারের নেওয়া উচিত। এদেশের ভবিষ্যৎ তাদের দ্বারাই তৈরি হতে হবে যারা এখানে বাস করে এবং সবার আগে বাংলাদেশে বিশ্বাস করে। তিনি আরও বলেন, এলডিসি উত্তরণকে ঘিরে সরকার যে সময় বাড়ানোর বিকল্পটিকে অগ্রাহ্য করছে, তা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
দর্শক, ইসির সাথে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ। সেখানে আছেন আমার সহকর্মী তানভীর মৌসুম, তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন কমিশন ভবন থেকে। তানভীর, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সংলাপ শুরু হয়েছে কিনা, প্রথম প্রশ্ন এটি, এবং আজকে যে সংলাপ সে বিষয়ে মানে কি গুরুত্ব পেতে পারে, কোন বিষয়গুলো, সেটি সম্পর্কে আপনি জানতে পারলেন কিনা কিছু? এই আসলে গুরুত্ব পাবে, যেহেতু সেই নির্বাচন পর্যবেক্ষণ ঘিরেই পর্যবেক্ষক সংস্থাদের যত ধরনের কার্যক্রম থাকবে এবং তারাই আজকে এই সংলাপে এসেছে। এবং আজকে সকাল বিকাল 2 পর্বে প্রায় 81টি সংস্থা, নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা, তারা আজকে ইসির সাথে সংলাপে বসছেন। এখন পর্যন্ত সংলাপ শুরু হয়নি এই অর্থে যে সবাই কিন্তু আসলে যারা আমন্ত্রিত ছিলেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা বসেছেন। তবে এর মধ্যে আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি বক্তব্য দিয়েছেন এবং এখন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য এখনো শেষ হয়নি। তার বক্তব্য শেষ হলে এরপর পরবর্তীতে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার যেসব প্রতিনিধিরা রয়েছেন তারা কথা বলবেন এবং তারা আসলে এই নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে তাদের আসলে কি কি করণীয় আছে বা নির্বাচন কমিশনের তরফ থেকে তাদেরকে কি কি সহায়তা দেওয়া যেতে পারে এই বিষয়গুলোই কিন্তু আলোচনায় উঠে আসবে। এবং এর আগে সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু বলেছেন যে রাজনৈতিকভাবে সংশ্লিষ্টতা আছে এমন কাউকে কিন্তু কোনোভাবেই নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া যাবে না। এবং আমরাও আপডেট আপনার কাছ থেকে আবারও জেনে নেব পরবর্তী সংবাদে যোগ দিয়ে। ধন্যবাদ। নারী হেনস্থা শব্দটি আজকাল খুব পরিচিত হয়ে উঠেছে। যে কোনো সময় আপনার চারপাশে তাকালেই পেয়ে যাবেন কোনো না কোনো ভুক্তভোগী নারীকে। যুগের সাথে বদলেছে হেনস্থার ধরনও, বদলায়নি শুধু নারীর সামাজিক অবস্থান। প্রযুক্তি নির্ভর এই যুগে অনলাইনেও রেহাই নেই নারীর। আজ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে সাইবার বুলিংয়ের বাস্তবতা তুলে ধরেছেন সুমাইয়া ঐশী। ক্যামেরা ছিলেন জেহাদ ইসলাম। অনেক ভিড়ের মাঝেও নারী যেন একা। যেখানেই হোক তার অবস্থান, অফলাইন কিংবা অনলাইন, কিছু মানুষের শিকার হতে হয় তাকে। তীক্ষ্ণ আক্রমণ আর বাক্যের বাণ ছুড়ে ঘায়েল করার চেষ্টা চলে প্রতিনিয়ত। ফলে থমকে যায় অনেক নারীর পথ চলা। নারী হেনস্থার ধরন এখন বদলেছে। সম্মুখ হয়রানির তুলনায় মুখ লুকিয়ে অনলাইনেই বেড়েছে কটূক্তির প্রতিযোগিতা। পোশাক বা চেহারা নয়, শুধুমাত্র মতের অমিল হলেই অনলাইনে মিলছে ধর্ষণের মতো হুমকিও। ডাকসু নির্বাচনের সময় তেমনই এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন ফাহমিদা। আমি এখনো ওটা থেকে বের হতে পারিনি। আমি হয়তো ভুলে গিয়েছি কোন মানুষগুলো আমাকে অ্যাটাক করেছিল। আমার হয়তো তাদেরকে মনে নেই, কিন্তু আমার ওই এসেন্সটা আমার মধ্যে সবসময় আছে। ফাহমিদার মতো প্রতিনিয়ত অসংখ্য নারী অনলাইনে হেনস্থার শিকার হচ্ছেন। তাদের বেশিরভাগই জানেন না কিভাবে মিলবে নিস্তার। এ নিয়ে আইনি লড়াইয়ের রাস্তাও বেশিরভাগ নারীর অজানা। বাংলাদেশে আসলে কোনো ক্ষেত্রেই আইনগত সহায়তা আমরা সময়মতো পাই না। খুব কম সংখ্যক আছে যারা সত্যি তাদের যোগ্য বিচারটা পেয়েছে। আমরা চাপে না থাকি, সোজা কথা, হোক এটা আমার পর্দার ভিতরে হোক আমার পর্দার বাইরে। নারী হেনস্থার অন্যান্য ক্ষেত্রে নানান পরিসংখ্যান থাকলেও সাইবার হয়রানি নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সংশ্লিষ্ট দপ্তর বা অন্য কারো কাছে। অনেক নারী সরাসরি অভিযোগও জানান না। ফলে সাইবার হয়রানির ঘটনাগুলো দিন দিন মহামারীর রূপ ধারণ করছে। লিঙ্গীয় বৈষম্যর কারণে যে নির্যাতন, সেটাই হচ্ছে নারী নির্যাতন। নতুন প্রযুক্তি আসার সাথে সাথে সাইবার বুলিং, সাইবারের নানা ধরনের মিস ইনফরমেশন দেওয়া, এই সমস্ত মিলিয়ে এটা একটা নতুন ধরনের বিষয় শুরু হয়েছে। পুলিশের দাবি, সাইবার হয়রানির বিরুদ্ধে কাজ করছে প্রশাসন। সাইবার সাপোর্ট সেন্টারে এখন থেকে 24 ঘন্টায় অভিযোগ জানাতে পারবেন ভুক্তভোগীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে আইন থাকলেও সেই আইন সবার কাছে পৌঁছানো যায়নি। সাইবার পলিসি গভর্নমেন্ট করেছে, সাইবার সিকিউরিটি ডেস্ক আছে, কিন্তু থাকলে পরেও এই সমস্ত জায়গাতে পৌঁছানো, এখানে যাওয়ার কোনো সুযোগ কিন্তু মহিলারা এখনো পর্যন্ত পাচ্ছে না। ডিবিতে সাইবার সাপোর্ট সেন্টার নামে একটা ডেডিকেটেড সেন্টার স্থাপন করা হয়েছে। এখানে যে কোনো ভুক্তভোগী যে কোনো সময় এসে তারা যে কোনো অভিযোগ প্রদান করতে পারেন। যুগ পাল্টেছে, অভ্যেস পাল্টেছে, বদল হয়নি কেবল নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। নারীর প্রতি যে কোনো প্রকার অসম্মানসূচক আচরণ দণ্ডনীয় অপরাধ। সে অপরাধে আছে দণ্ডের বিধানও, কিন্তু আইন প্রয়োগের অভাবে বাড়ছে না সচেতনতা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
নাটোরের 4টি আসনের মধ্যে 3টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর 3 আসনে এখনো কারো নাম ঘোষণা না করায় প্রার্থী ও সমর্থকদের উদ্বেগ উৎকণ্ঠা শেষ নেই। প্রার্থীরা দলের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে মিছিল, সমাবেশ, 31 দফা নিয়ে জনগণের কাছাকাছি যাওয়া সহ পালন করছেন নানা কর্মসূচি। সাধারণ ভোটারদের প্রত্যাশা গুরুত্বপূর্ণ এই আসনটিতে দল যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে, যাতে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত হয়। গেল 3 নভেম্বর সারা দেশে 237 আসনের মধ্যে নাটোরের 3টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিংড়ায় নাটোর 3 আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী 5 জন। এরা হলেন 2008-এর আগে টানা 3 বারের এমপি ও দলের নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুফ আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক এনায়েত করিম রাঙা। দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে সমর্থকদের নিয়ে প্রায় প্রতিদিনই মিছিল, মিটিং, সভা সমাবেশে নিজেদের ব্যস্ত রাখছেন মনোনয়ন প্রত্যাশীরা। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি আমরা, সেই বাংলাদেশ গড়ার আমি একজন সাধারণ কর্মী হয়ে আপনার আমার নেতার পাশে দাঁড়াতে চাই। বিগত 5 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিজেকে সকল কাজে সক্রিয় রেখেছি। আমি বিশ্বাস করি যে আমার প্রিয় নেতা, দেশনেতা তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন কেউ কেউ। এই আসনের কাণ্ডারি হিসাবে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন তারা। দল যদি আমাকে মনে করে যে আমাকে দিবে, আমি মনন নিয়ে কাজ করব সবাইকে নিয়ে। আর অন্য কাউকে দিলেও ধানের শীষের কাণ্ডারি হিসাবে আমি তাদের জন্য কাজ করব। 2008 সাল ছাড়া কোনো সময় কিন্তু এই আসন হাতছাড়া হয়নি বিএনপির। সুতরাং এই আসনটাকে পুনরুদ্ধার করার জন্য বিএনপি অবশ্যই একজন যোগ্যতম ক্যান্ডিডেটকে বেছে নেবে। 31 দফার আলোকে আমি একজন বিএনপির কর্মী হিসেবে মাঠে আসি এবং দল যাকে নমিনেশন দিবে তার পক্ষেই আমরা ইনশাআল্লাহ ভোট করব। 3,08,794 জন ভোটারের আসনটি বিএনপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তাই দেখে শুনে যোগ্য প্রার্থীকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে প্রত্যাশা ভোটারদের। শিক্ষিত, নিষ্ঠাবান, সৎ এবং দুর্নীতিমুক্ত, তার মানে এক কথায় ক্লিন ইমেজে প্রার্থী তিনি সিলেক্ট করবেন। গ্রুপিংয়ের কারণে সিংড়াতে প্রার্থী সিলেক্ট করতে একটু কষ্ট হচ্ছে এবং আমরা সাধারণ জনগণ খুবই বিভ্রান্তের মধ্যে আছে। এই জন্য একটা সুন্দর প্রার্থী চাই, যে এই 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মিছিল করেছে। শক্ত অবস্থান থাকলেও সিংড়া বিএনপি কয়েক ভাগে বিভক্ত। তাই তৃণমূলের নেতাকর্মীরা চান দল ঐক্যবদ্ধ রেখে ধানের শীষের জয় নিশ্চিত করতে পারবে এমন কেউ মনোনয়ন পাক। বিএনপি ছাড়াও নাটোর 3 আসন থেকে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি এবং মুক্তির দাবি নিয়ে দুই পক্ষের উত্তেজনার রেশ এখনো কাটেনি। পালাগানের বক্তব্যকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ। একদিকে তার শাস্তির দাবিতে আন্দোলন, অন্যদিকে সাংস্কৃতিক অঙ্গনের দাবি তাকে মুক্তি দেওয়ার। স্থানীয় মানুষ থেকে সামাজিক মাধ্যম সব জায়গায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। রোববার বাউল সমাজ ও তৌহিদি জনতার পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে মানিকগঞ্জে। এতে আহত হন অন্তত 5 জন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও মানুষের মুখে এখনো রয়েছে আলোচনার রেশ। স্থানীয়রা বলছেন, শান্তি আর মুক্তির দাবির পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে উস্কে দিয়েছে। কারো মতে ধর্মীয় অনুভূতি আঘাত পেয়েছে, আবার কারো মতে অভিযোগটি অতিরঞ্জিত। মহারাজ আবুল সরকারের উপর যে মামলাটা করা হয়েছে এটা একটা ভিত্তিহীন। কারণ হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে আমি যদি অভিনয় করি যে আমি কাজের ছেলে বা কাজের লোক, আমি যত বড় লোক হই বা যাই হই না কেন, আমি কিন্তু ক্যারেক্টার আমার কাজের লোক, আমার কাজের লোকের অভিনয়টাই করতে হবে। সে আল্লাহ সম্পর্কে তার গানের ভিতর যে মন্তব্য পেশ করছে তা সাধারণ মানুষের সামান্যতম ইমানও যার ভিতরে আছে তার অন্তর কারণরা দিবে। আবুল সরকার যে কথাটা বলছে এটা সকল মুসলমানদের অন্তরে লাগছে, আঘাত হানছে। এজন্য আমরা এর সর্বোচ্চ শাস্তি আবেদন করছি সরকারের কাছে। এদিকে বাউল ও সাংস্কৃতিক অঙ্গনের মত, একজন পালাশিল্পীর বক্তব্য ধর্মীয় গ্রন্থ নয়, বরং রূপক ও উপমার ভাষা। ভুল ব্যাখ্যা থেকে ঘটনা জটিল আকার ধারণ করেছে বলেই তাদের মত।
তৌহিদি জনতার নামে যারা আসলে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে, এদের আসলে চিহ্নিত করা উচিত যে এদের উদ্দেশ্য কি, এরা কি চায়, এরা কোন দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছে। 7-8 ঘন্টা যখন কথা বলা লাগে, গান করা লাগে, এখানে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথার জবাব দিতে গেলে যেই প্রসঙ্গগুলি চলে আসে সেগুলি বলা লাগে। তারপরে কখনো কখনো একটু অতিরঞ্জিত হয়ে যায়। তৌহিদি জনতা ও আলেম ওলামাদের দাবি, শিল্পী হোক বা সাধারণ মানুষ, ইসলাম অবমাননার জবাব আইনের মাধ্যমেই হওয়া উচিত। অতি উৎসাহীদের কারণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যও দুঃখ প্রকাশ করেন এই হেফাজত নেতা। মাঠের কোনায় কিছু লোক দাঁড়িয়েছিল, তারা বাউল নাকি আমরা চিনি না, কেউই চিনে না, কিন্তু ওই দেখতে চুল বড় বড় বা বাউলের মতো দেখা যায়, ওই ধারণা করে হয়তো কি আবেগের বশবর্তী হয়ে অতি উৎসাহিত হয়ে কেউ বা এই ধরনের ঘটনা ঘটায় থাকতে পারে। সেগুলোর জন্য আমরা সঠিক তদন্ত সাপেক্ষে এর বিচারের দাবি করি। পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে। শিল্পী আবুল সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এখন আদালতের। কোর্টে শপথ করছে, সে সমটুভাবে 164 করছে, স্বীকারোক্তি জবানবন্দি দিছে। কোর্ট উইল ডিসাইড, কোর্ট তার কি সাজা হবে না হবে, বিচারের রায় শেষে কি হবে না হবে, দিন শেষে কোর্ট এটা বলবে। ধর্মীয় অনুভূতি ও শিল্পীর স্বাধীনতার মধ্যকার টানাপোড়েন কতদূর গড়ায় তা পুরোপুরি নির্ভর করছে তদন্ত ও আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের খোস্ত সহ একাধিক প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। প্রাণ গেছে কমপক্ষে 10 জনের, এর মধ্যে 9 জনই শিশু ও 1 জন নারী, এমন দাবি করেছেন তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে প্রদেশটির গোরবুজ জেলার একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্তের তথ্যও পাওয়া গেছে। এছাড়াও আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কুনার ও পাকতিকা প্রদেশেও পাকিস্তান বিমান বাহিনীর হামলার খবর পাওয়া গেছে, যাতে 4 জন আহতের তথ্য মিলেছে। গেল মাসে তালেবান যোদ্ধা ও পাকিস্তানি সেনাদের লড়াইয়ে উভয় দেশের কয়েকশো মানুষ প্রাণ হারায়। পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী টিটিপিকে আশ্রয়দানের অভিযোগে প্রতিবেশী আফগানিস্তানের সাথে এই উত্তেজনা শুরু হয়। মধ্যপ্রাচ্যের আলোচিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, আর এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে চূড়ান্ত নথিপত্র তৈরি করছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ও মিত্রদের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা ও হামাসকে সমর্থনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এর প্রেক্ষিতে মুসলিম ব্রাদারহুডের মিশর, লেবানন ও জর্ডানের শাখাগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হতে যাচ্ছে। মিশর সহ বেশ কয়েকটি দেশে কালো তালিকাভুক্ত মুসলিম ব্রাদারহুড বিভিন্ন দেশে গোপনে কার্যক্রম পরিচালনা করে থাকে তারা। 1928 সালে মুসলিম স্কলার হাসান আল বান্না প্রতিষ্ঠা করেন এই সংগঠনটি। রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন আকারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাখা প্রশাখা রয়েছে মুসলিম ব্রাদারহুডের। চলে গেলেন জামাইকান রেগে সঙ্গীতের প্রখ্যাত গায়ক জিমি ক্লিফ। সোমবার 81 বছর বয়সে মারা যান তিনি। খিঁচুনি এবং নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন বিখ্যাত এই তারকা। ক্লিফের স্ত্রী ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তার মৃত্যুর ঘোষণা দেন। 60-এর দশক থেকে ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, বিউটিফুল পিপল এবং ইউ ক্যান গেট ইট ইফ ইট রিয়েল ওয়ান্টের মতো বহু জনপ্রিয় গানের মাধ্যমে জামাইকার সুরকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন ক্লিফ। 1972 সালে দ্য হার্ডার দে কাম এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এই সিনেমার মাধ্যমে আমেরিকান সিনেমায় রেগে সঙ্গীতের যাত্রা শুরু হয়। জিমি ক্লিফের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার ভক্ত অনুসারীদের মধ্যে। 12,000 বছরে প্রথমবার জেগে উঠল ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি।
রোববার স্থানীয় সময় সকালে হঠাৎ শুরু হয় অগ্ন্যুৎপাত। দেশটির আফার প্রদেশে এর্তা এল পর্বতমালায় হাইলি গভীর অবস্থান। অন্ধকারে ঢেকে আছে পার্শ্ববর্তী এর্তা এল ও আফতেরা শহর। বিশাল ছাই মেখে ছেয়ে গেছে আশপাশের অনেক এলাকা। লোহিত সাগর সংলগ্ন এলাকায় ধোঁয়ার ছবি ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আশপাশের কয়েক মাইল এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতাও। দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। ছাই মেখে আচ্ছন্ন এলাকার আকাশপথ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে বিমানগুলোকে। কাছাকাছি বিমানবন্দরে ফ্লাইট বাতিলের খবরও পাওয়া গেছে।